জি ভাই, এটা সম্ভবত হচ্ছে যে 2011 বা 12 সালের ঘটনা। তো তখন হচ্ছে যে আমি আহ, আমার ছোট সময় থেকেই হচ্ছে যে ভাইয়া অ্যাক্টিং, অভিনয়, মিডিয়াতে কাজ করবে এরকম একটা স্বপ্ন ছিল। তো ওই সময় হচ্ছে যে আমাদের একটা থিয়েটার ছিল আমার এলাকায়, নাম হচ্ছে নাট্যশ্রমী। তো ওই থিয়েটারের জুনিয়র বেচ যারা ছিলাম, আমরা চিন্তা করি যে আমরা মঞ্চ ছেড়ে এবার একটু বাইরে আউটডোরে কাজ করব। তো এর জন্য আমরা একটা গল্প সিলেক্ট করি, সেটা একটা ভৌতিক গল্প, এবং ওই নাটকটার নাম ছিল লাশ। তো এই লাশ নাটকটা আমরা পাণ্ডুলিপি নির্মাণ করি, তারপরে হচ্ছে যে শ্যুট করার জন্য একটা জায়গা নির্বাচন করি। এই ঘটনাটা হচ্ছে যে শেরপুরের নালিতাবাড়িতে। তো আমরা যেইখানে যাব ওটা হচ্ছে যে নালিতাবাড়ি শহর থেকে একটু বর্ডার এরিয়া, প্রায় 20 মিনিটের দূরত্ব মাইক্রোতে। তো ওই এলাকার যে চেয়ারম্যান ছিল, পুরাগাঁও ইউনিয়ন ছিল, ওই চেয়ারম্যানের বাসায় উঠবো আমরা, এরকম একটা পরিকল্পনা করি যে ওইখানে থেকে আমরা শ্যুট করব। তো ওই বাসাটা ম্যানেজ করার জন্য আমার একটা ফ্রেন্ড দায়িত্ব নেয়, ওর নাম হচ্ছে উজ্জ্বল। তো ও দায়িত্ব নেওয়ার পরে আমরা যেদিন যাব ওর 2 দিন আগে ও ঢাকায় আসে ওর একটা পার্সোনাল কাজে। তো আসার পরে শুটিংয়ের সব কিছু রেডি অ্যারেঞ্জমেন্ট করা, আমরা যাব। এই 2 দিনের মধ্যে আমরা উজ্জ্বলকে পাচ্ছিলাম না, ফোনে কোনোভাবেই কানেক্ট করতে পারছিলাম না, উজ্জ্বলের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছিলাম না। কিন্তু শুটিংয়ে তো যেতে হবে, সব কিছু রেডি। তো এই প্রতিকূলতার কথাটা আমি আর আমার এক ছোট ভাই ছিল রাশেদ, আমরা 2 জন জানতাম, টিমের আর বাকি কাউরেই বুঝতে দিই নাই। তো যখন আমরা যাব, তার আগ মুহূর্তেও গাড়ি মাইক্রো এসে দাঁড়ায় রয়েছে। তখন পর্যন্ত আমরা আমার ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারতেছি না যে আসলেই ওই চেয়ারম্যানের সাথে তার কথা হয়েছে কিনা, তার বাসায় আমাদের থাকতে দিবে কিনা। তো সব কিছু মিলিয়ে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি না শেষ পর্যন্ত। তো আমরা গাড়িতে উঠে গেলাম, জানলা ভরসা আগে স্পট পর্যন্ত যাই, তারপরে দেখা যাক কি হয়। তো আমরা রওনা দিয়ে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে বিকেলে রওনা হই। তো অর্ধেক রাস্তায় যাওয়ার পরে কাকতালীয়ভাবে আমার ওই ফ্রেন্ড ফোন দেয় যে আমরা কোথায়। তো আমি বললাম যে আমি তো 2 দিন যাবো তোরে ফোন দিতেছি, ফোনে কানেক্ট করতে পারতেছি না। ও বললো যে সমস্যা নেই, বাড়ির সামনে যায়, চেয়ারম্যানের বাড়ির সামনে যাওয়ার পরে আমার ফোন দিস। তো তারপরে হচ্ছে যে আমরা গাড়ি নিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে গেলাম, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। তো যাওয়ার পর আবার ওই ফ্রেন্ডের ফোন দিলাম, ফ্রেন্ডের নাম্বার বন্ধ। তো আমরা দাঁড়ানোর পরে একটু পরেই দেখি বাড়ির ভিতর থেকে একটা মহিলা আসছে। আসার পরে বলতেছে, অনেকগুলা ছেলে পেয়ে মেয়ে দেখা, বলতেছে আপনারা কে কোত্থেকে আসছেন। তো বললাম যে এরকম। তো আমাদের ফ্রেন্ডের কথা বললাম, উজ্জ্বল, ওনার সাথে কথা হয়েছিল যে এখানে শ্যুট করবো আমরা। পরে বলতেছে আসেন, ভিতরে আসেন। তো আমাদেরকে চেয়ারম্যানের বাসার ভিতরে নিয়ে গেল। তারপরে হচ্ছে যে আমরা ওই ফ্রেন্ডের সাথে কানেক্ট হইলাম। তো তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা শ্যুট করব, কিন্তু সন্ধ্যার পরে থেকেই বিদ্যুৎ নেই। তো আমরা বিদ্যুতের জন্য ওয়েট করতেছিলাম। ফার্স্ট দৃশ্যটা ছিল যে ওই গল্পের যে মেন আর্টিস্ট, সে হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পোস্টমর্টমের পরে তার লাশটা নিয়ে আসবে ভ্যান গাড়িতে করে, এরকম একটা সিকোয়েন্স। তো কারেন্ট আসলো রাত 12:30টার দিকে। তো আমরা চিন্তা করলাম যে তখন শুরু করব, রাতের 2টা সিকোয়েন্স আছে, এটা শেষ করব। তো এর আগেই হচ্ছে যে আমরা ভ্যান গাড়ি, তারপরে হচ্ছে যে লাশের নেওয়ার যে খাট, এইগুলো আমরা ম্যানেজ করলাম। তো এই সবগুলোই ছিল হচ্ছে যে অরিজিনাল, একদম মসজিদ থেকে নিয়ে আসানো। চেয়ারম্যানের কথা বললে মসজিদ থেকে নিয়ে আসছিলাম লাশের খাটটাটগুলা। তারপরে কবর খুঁড়াইছি, চেয়ারম্যানের বাসার পাশে একটা খালি জায়গা ছিল, এইটারে গোরস্থানের মতো করে কবর টবর খুঁড়াইছি। আমাদের চিন্তা হলো যে এইগুলো সব কিছু মানে রিয়েল করবো, একদম কবর দেওয়া পর্যন্ত রিয়েল, আর্টিস্টের কবর পর্যন্ত নিয়ে যাব আমি এবং মাটি দিব। তো যখন হচ্ছে যে ওই শ্যুটটা করার পরে হচ্ছে যে লাশ যখন কবর দিতে নিয়ে যাবে, ঠিক ওই সময় আমার যে আর্টিস্ট ছিল, মেন আর্টিস্ট, ওর নাম ছিল রেনু। তো সে ভয় পাচ্ছিল যে সে লাশের খাটকিতে শুবে না কাফনের কাপড় পরে, সে ভয় পাচ্ছিল আর কি। তো আমরা তাকে অনেক বোঝাই যে তুমি এটা করলে অনেক প্রশংসা পাবা। তো তারপরে সে দেন রাজি হয় শটটা দিতে।
তো অনেকেই হয়তো ভাববে যে আসলে এটা গল্প বা বানানো কিছু, আসলে সেরকম না। আপনি ইচ্ছা করলে প্রুভ করতে পারবেন। এই ঘটনাটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ির, এবং আমি যার কথা বলছি যে রেনু, তার ছোট বোনটা মোটামুটি সবাই চিনে। সে হচ্ছে সিঙ্গার হাসনা হেনা, হচ্ছে যে পাওয়ার ভয়েসের চ্যানেল 9-এর পাওয়ার ভয়েসের সেরা 10-এ ছিল। তো আমরা যখন তাদের শোয়ে শর্টট নেই, মোটামুটি ওই দিন যখন কবরে নিয়ে যাব নামাইতে, তখন হচ্ছে যে লাশ 2 জন ধোডা খাট থেকে নামাইতে গেছে, দেখে যে টানতেছে, কিন্তু খাট থেকে লাশটারে উপরে তুলতে পারতেছে না। তো আমি তখন ক্যামেরায় কাজ করতেছিলাম, আমি বললাম যে কী ব্যাপারে এরকম হইতেছে কেন? তো আমি যাওয়ার পরে দেখলাম যে আসলে ওরে যখন বাঁধা হয়েছিল, লাশের খাটকির যে স্টিলের যে খাটগুলা থাকে ওইগুলার কিন্তু চিকন চিকন পাত থাকে ভায়া মাঝখানের। তো ওই যে গিটটা যখন দিছে কাপড় দিয়া, ওই পাত সহ হচ্ছে লাস্টারে গিট দিছে, এর জন্যই টানতেছিল, নামাইতে পারতেছিল না। তো ওই দিন হচ্ছে যে আমরা টোটালি খুব সুন্দরভাবে ওই শটটা নেওয়ার পরে হচ্ছে যে শুটিং প্যাক আপ করি। তখন বাজে হচ্ছে রাত 2টার মতো। এটা করার পরে হচ্ছে যে ওই আর্টিস্টের প্রচণ্ড জ্বর। ওই আর্টিস্টের যে বাসার কাজের মেয়ে গেছিলো তার সাথে, তারও প্রচণ্ড জ্বর। এবং ওই আর্টিস্টের পরে কবরে নামানোর সিকোয়েন্সে যে ডামি দিছিল আমার যে ফ্রেন্ড রাজু, ওরও প্রচণ্ড জ্বর। তো রাতে আমরা হচ্ছে যে জ্বরের ওষুধ খাওয়ায়া তাদেরকে রেস্ট নেওয়ার ব্যবস্থা করলাম। এবং অ্যাটলিস্ট শেষে আমি, আমার ওই ফ্রেন্ড, এদের কয়েকজনের থাকার জায়গা হচ্ছিল না। তো ওই চেয়ারম্যানের বাসার পাশে একটা পুকুর ছিল, পুকুরটা পাকা করা ঘাট ছিল এবং উপরে ছাদ করা ছিল, ছাদের উপরে ওঠা যেত। দিনটা ছিল গরম দিন। তো ওরা হচ্ছে উপরে শুইছে পাকায়, আর আমি হচ্ছে যে নিচে ঘাটে যে ব্রেঞ্চ করা ছিল পাকা, এইখানে জুতা মাথার নিচে দিয়ে আমি শুইছি, যে আপাতত আজকে রাত্রে এভাবে পার করি, যেহেতু থাকার জায়গা হচ্ছে না। তো তারপর আমার চোখ কেবল মানে ঘুম একটা ভাব আসছে। এমন সময় সাদা দাড়ি পড়া, পাঞ্জাবি পড়া, অনেক সুন্দর লোকটার, দেখতে অনেক সুন্দর। তো সে আইসা হচ্ছে যে আমার মাথায় হাত দিছে, একটা হারিকেন হাতে। তো আমার ঘুমটা ভেঙে গেছে ভাইয়া। ভেঙে যাওয়ার পরে উনি বলতেছে যে, আমি সালাম দিলাম, উনি বলতেছে যে বাবা একটু আসবা, তোমার একটু লাগবে, তোমার একটু সহযোগিতা লাগবে। আমি বললাম যে কী ব্যাপার? পরে সে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইলো ওই চেয়ারম্যানের বাড়ির সামনে যে রাস্তাটা ছিল ভাইয়া, রাস্তার ওই পারে হচ্ছে দেখতেছিলাম যে একটা জঙ্গলের মতো, ওইখানে হচ্ছে যে 3টা হারিকেন জ্বলতেছিল, আর 2 জন বা 3 জন মানুষের মতো একটু মানে হালকা বোঝা যাচ্ছিল। তো বললো যে ওইখানে চলো, আমার ভাইস্তা মারা গেছে, একটু মানে কবর দিব, তো তুমি একটু জানাজায় অংশগ্রহণ করবা। তা আমি প্রথমে আসলে ওইভাবে কিছুই মনে করি নাই। তা আমি তার সাথে রওনা দিলাম। যাওয়ার পরে দেখি ওইখানে সে সহ 3 জন মানুষ। তো আমি জানাজা পড়লাম। তো লাশটার যে দেখলাম বডিতে মনে হলো যে সেটার উচ্চতা হবে 4.5 বা 5 ফিটের মতো মানুষটার উচ্চতা। তো তারপর হচ্ছে জানাজায় অংশগ্রহণ করলাম ভাইয়া। জানাজায় অংশগ্রহণ করার পরে কবর পর্যন্ত, কবরে যখন নামাবে ভাইয়া, তখন হচ্ছে যে ওই লাশটাও খাট থেকে নামাইতে পারতেছিল না। তখন আমার মনে হইলো যে এটা কি তাহলে আমার শুটিংয়ের মতো হইলো কি না। তখন আমি বললাম যে তাহলে দেখেন তো ওই মাঝখানের গিটটা কি আপনি খাটের সাথে সহ দিছেন কি না। তো পরে দেখা গেলো যে না, সেম ওইরকম খাটের সাথেই বা গিটটা লাগছিল, এর জন্য নামানো যেতেছিল না। তারপরে এটা হইলো লাস্টারে নামানো হয়। নামানোর পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি চলে যাই। ওনারা 3 জনই নামানোর পরে হচ্ছে যে উপরে উঠা ওনারা মাটি দিবে, আমি চলে আসবো আর কি। তো তারপরে আমি চলে আসলাম ভাইয়া। এসে আমি ওইখানেই ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পরে পরের দিন সকালে আমার মনে হলো যে আমি তো কালকে রাতে এরকম মানে একটা মাটি দিলাম এইখানেই। তো ওইখানে যাওয়ার পরে ওই দিকটাতে তাকানোর পরে দেখলাম যে আমি রাতে যা দেখছি সব ঠিক আছে, বাঁশের ঝাড়টা সব ঠিক আছে, কিন্তু কবরটা নাই। এবং ওই বাঁশের ঝাড়ের পিছনে কিছু বাড়ি আছে, কিন্তু কবর টবর কিচ্ছু নাই।
তো তখন আমার মনে হলো যে ভাইয়া আসলে যে মানে এই ঘটনাটা এত মিল কিভাবে, যে আমি রাত 1টার সময় শ্যুট করলাম ওই ঘটনাটার সাথে একদম সেম টু সেম রাত 2টায় একই ঘটনা, যে লাশের খাটের সাথে লাশটা, এইটা তো শুটিংয়ের সময় ভুল করে বাঁধা হয়েছিল, তাহলে ওইটা কি? এই প্রশ্নের উত্তরটা আসলে আমি মানে এখন পর্যন্ত এই মানে খুঁজে পাইনি। একদম সেম সেম একই ঘটনা। তো এই শ্যুট করতে যায় হচ্ছে যে এটার সাথে আরও কিছু ছোট ঘটনা জড়িত আছে ভাই, এটা হচ্ছে যে শুটিং করার পরে যখন আমরা লাস্ট একটা সিকোয়েন্স ছিল যে ওই মেন যে হিরো সে হচ্ছে যে লাশ কাটা ঘরে যাবে, এরকম একটা সিকোয়েন্স করতে যায়। তো আমরা কিছু ছেলেদের বিবস্ব মেকআপ করে, যে মুখে সিলাই টিলে এরকম মেকআপ টেকআপ করে, একজনের হচ্ছে যে বুড়ি বের হয়ে গেছে, একজন আত্মহত্যা করছে, এরকম লাশ সাজায় রাখি। তো ওইখান থেকে একটা ছেলে এই লাশ নাটকটা এডিট হয়ে অনিয়ার হওয়ার আগেই হচ্ছে যে এরকম ফাঁসির দড়িতে মারা গেছে এরকম একটা লাশের চরিত্র যে ছেলেটা অভিনয় করতে গেছিল, তার কিছুদিন পরে ওই ছেলেটা সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এবং সেটা হচ্ছে যে সে পরীক্ষায় রেজাল্ট খারাপ করার জন্য। তারপরে এটা যখন এডিট করি, এই ভিডিও এডিটিংও ভাই আমি করছি, তো হচ্ছে ওই যে লাস্টটা যখন নিয়ে আসবে এই সিকোয়েন্সটাতে হচ্ছে যে আমি আসলে তখন বুঝতেছিলাম না যে কি মিউজিক লাগাবো ব্যাকগ্রাউন্ডে, কি মিউজিক দিব। তো ওই দিন অনেক রাত আমি ওই সিকোয়েন্স পর্যন্ত এডিট করে ভাবলাম যে এটা পরের দিন করব। এবং এডিটের সময় কিন্তু ভাই আমি একলা ছিলাম না, যে আমার একার ভুল হইতে পারে। এডিটের সময় আরেকজন আর্টিস্ট ছিল রাশেদ, যে আরেকটা ক্যারেক্টার করছে, ও ছিল। তো ওই দিন হচ্ছে যে আমরা সেভ দিয়ে রাখি, এবং পরের দিন ভাইয়া যখন প্রজেক্টটা অন করি কাজ করার জন্য, দেখি যে আমি ভাবছিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, একটা স্যাড মিউজিক, করুণ মিউজিক দিব। কিন্তু পরের দিন প্রজেক্টটা অন করতেই দেখি ভাইয়া যে গ্রামের মানুষ মারা গেলে যেরকম বাড়িতে মানুষ কান্নাকাটি করে, মহিলারা কান্নাকাটি করে, এরকম একটা মিউজিক। এটা কোত্থেকে আসলো আমিও ঠিক বুঝতেছিলাম না। যে আমার কাছে দেখে মনে হইতেছিল যে একটা লাশ বাড়ির উঠানে, বাড়ির ভিতরে মহিলারা কান্নাকাটি করতেছে। এই মিউজিকটা এইখানে কিভাবে সেট হইলো, এটাও আমার মানে এইটার আনসারও আমি এখন পর্যন্ত পাই নাই আর কি। তো তারপরে হচ্ছে যে আমরা ওই এডিট করলাম, ফাইনালি এডিট করার পরে এক্সপোর্ট দিলাম টোটাল নাটকটা। এক্সপোর্ট দেওয়ার পরে আমরা এতদিন যেই পিসিতে এডিট করছি সেই পিসিতেই নাটকটা দেখতাম। তো যখন আমরা হচ্ছে যে ফাইনালি একটা বড় অডিটোরিয়ামে মাইকিং করে, প্রচার করে, টিকিট বিক্রি করে আমরা যখন ওটা দেখাবো, প্রজেক্টর সব ম্যানেজ, অডিটোরিয়াম ভরা। কিন্তু আমি তখন পর্যন্ত হচ্ছে শুরু হওয়ার ঠিক 20 মিনিট আগ পর্যন্ত ট্রাই করতেছিলাম, ওইটার আমি কোনোভাবেই কপি করে হার্ড ড্রাইভে নিতে পারতেছি না, কপি হয় না, অর্ধেক কপি হয়ে আটকে থাকে, কোনোভাবেই কপি হয় না। তারপরে ওইটাকে কপি না করে ওই পিসিটাই আমি অডিটোরিয়ামে নিয়ে যাই, এবং ওইখান থেকে কানেক্ট করে ওই দিনের শোটা হয়। তো এই ছিল ভাইয়া আমার। Jago FM 94.4